আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। তো গতকাল ভিডিও দিয়েছিলাম হচ্ছে 57 পৃষ্ঠা পর্যন্ত আর রাহিকুল মাকতুম হতে। আপনারা অনেকেই অনেক সুন্দর সুন্দর মতামত দিয়েছেন, ভালো লেগেছে। তো আজকে হবে 58 পৃষ্ঠা থেকে আর রাহিকুল মাকতুম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। তো কথা আর বাড়াবো না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকবেন। চলুন। কিন্তু আব্দে মানাফ যখন ইন্তেকাল করলো তখন তার পুত্রগণ উল্লেখিত পদসমূহের ব্যাপারে আব্দুদ্দারের সন্তানদের সাথে রেষারেষি আরম্ভ করলো, যার ফলে কুরাইশগণ দ্বিধা বিভক্ত হয়ে পড়ল এবং দুদলের মধ্যে যুদ্ধ বেঁধে যাওয়ার সম্ভাবনা দেখা দিল। কিন্তু ভয়াবহ পরিণতির কথা চিন্তা করে উভয় পক্ষই সংযম প্রদর্শন করে একটি সন্ধি চুক্তিতে আবদ্ধ হয়। এ চুক্তির ফলে নেতৃত্ব ও মান মর্যাদার বিষয়গুলো উভয় পক্ষের মধ্যে বণ্টিত হতে থাকে। শেকায়া ও রেফাদা এ পদে দুটো দুটো দেয়া হলো বনু আব্দে মানাফকে। দারুন্নাদোয়া সভাপতিত্ব, লেওয়া ও হেজাবাতের দায়িত্ব বনু আব্দুদ্দারের হাতেই রয়ে গেল। বনু আব্দে মানাফ আবার তাদের প্রাপ্ত পদগুলোর জন্য নিজেদের মধ্যে লটারি করলো। লটারিতে নাম উঠল হাশেম বিন আব্দে মানাফের। তখন থেকে হাশেমি, শেকায়া ও রেফাদাহ এ দুটো বিষয় নেতৃত্ব দান করতে থাকে এবং তারপর মৃত্যু পর্যন্ত তা অব্যাহত থাকে। হাশেমের মৃত্যু হলে তার সহোদর মুত্তালিব তার স্থলাভিষিক্ত হয়, কিন্তু মুত্তালিবের পর তার ভ্রাতুষ্পুত্র আব্দুল মুত্তালিব, যিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাদা, এ পদের অধিকর্তা হিসেবে দায়িত্ব পালন করতে থাকেন। এমনকি যখন ইসলামের যুগে আরম্ভ হলো তখন আব্বাস বিন আব্দুল মুত্তালিব উক্ত পদে অধিষ্ঠিত ছিলেন। এছাড়া আরও কিছু সংখ্যক পদ ছিল যা কুরাইশরা নিজেদের মধ্যে বণ্টন করে নিয়েছিল। সে সকল পদের সাথে সংশ্লিষ্ট কর্মকাণ্ড পরিচালনা এবং ব্যবস্থাপনার মাধ্যমে কুরাইশগণ একটি ছোট রাষ্ট্র, বরং বলা যায় যে একটি রাষ্ট্রমুখী সমাজ কাঠামো প্রত্যাবর্তন করে নিয়েছিল। বর্তমানে সংসদীয় শাসন ব্যবস্থায় যে গণতান্ত্রিক ধারা অনুসৃত হয়ে থাকে, অনেকটা সে ধাঁচ ও ছাঁচের প্রশাসনিক কাঠামো ও সমাজ ব্যবস্থা তৎকালীন মক্কায় গড়ে তোলা হয়েছিল। যে পদগুলোর কথা ইতিপূর্বে বলা হলো সে পদগুলো হচ্ছে যথাক্রমে নিম্নরূপ: ইসার, ধন সম্পদের ব্যবস্থাপনা; সুরা, আশনাক, ইকাফ, কুব্বাহ, সাফারাত। পুরো আরব জুড়ে নেতৃত্বের জয় জয়কার সম্পর্কিত কিছু কথা। পূর্বোক্ত আলোচনায় কাহতানি ও আদনানিদের স্ব বাসস্থান ত্যাগ করে যাওয়ার সম্পর্কে আলোচনা করা হয়েছে। এ প্রসঙ্গে আরও আলোচনা করা হয়েছে যে সবগুলো আরব রাষ্ট্রই প্রতিষ্ঠিত হয়েছিল এ সকল গোত্রের সমন্বয়ে। উপরোক্ত তাদের নেতৃত্বের অবস্থা এমন ছিল যে যেসব গোত্র হীরার আশপাশে বসবাসরত ছিল তাদেরকে হীরা বা ইরাক রাষ্ট্রের অন্তর্ভুক্ত ধরা হতো এবং সেসব গোত্র বাদিয়াতুস শাসে বসতি স্থাপন করেছিল তাদেরকে গাসসানি শাসকদের অন্তর্ভুক্ত ধরা হতো। এ সম্পর্কে যেভাবে যতটুকুই বলা হোক না কেন তা হবে শুরুর কথা। এ সকল গোত্র উপগোত্র তাদের বসবাস, দেশত্যাগ এবং শেষে পুনরাগমন সম্পর্কে কোনো ঐতিহাসিক সূত্র কিংবা আলোচনাকেই চূড়ান্ত বলে গ্রহণ করা সম্ভব নয়। উল্লেখিত গোত্রগুলো ছাড়া আর যেসব গোত্র দেশের অভ্যন্তরে বসবাস করত তাদের সম্পর্কেও কিছুটা আলোচনার প্রয়োজন রয়েছে। সকল দিক দিয়েই এসব গোত্র স্বাধীন ছিল। এদের মধ্যে গোত্রপতি ব্যবস্থা চালু ছিল। গোত্রের জনসাধারণ নিজেরাই তাদের প্রধান নির্বাচিত করত। তারা নিজ গোত্রকে একটি ছোট রাষ্ট্র এবং গোত্রপতিকে রাষ্ট্রপ্রধানের মর্যাদা প্রদান করত। গোত্রীয় রাষ্ট্রের অস্তিত্ব, স্থিতিশীলতা ও অখণ্ডতা, সার্বভৌমত্ব, গোত্রীয় জনগণের নিরাপত্তা, বহিঃশত্রুর আক্রমণ প্রতিহত করা ইত্যাদি সকল ব্যাপারই গোত্রীয় জনগণ সম্মিলিতভাবে কাজ করত। গোত্রপতিদের নিয়ম নীতি।
এদের যে কোনো গোত্র সম্পূর্ণ স্বাধীনভাবে যুদ্ধ ঘোষণা ও পরিচালনা কিংবা সন্ধি চুক্তি সম্পাদন করতে সক্ষম ছিল। যুদ্ধ কিংবা শান্তি যে কোনো অবস্থাতেই গোত্রের লোকজনকে গোত্রপতির নির্দেশ মেনে চলতে হতো। কোনো অবস্থাতেই তার বিরুদ্ধাচরণ করা যেত না। এমনকি কোনো গোত্রপতির অবস্থা এতটাই মারাত্মক হতো যে যদি সে রাগান্বিত হতো তাহলে তৎক্ষণাৎ সহস্রাধিক তরবারি কোষামুক্ত হয়ে যেত। সেক্ষেত্রে জিজ্ঞাসার কোনো অবকাশই থাকতো না যে গোত্রপতি রাগান্বিত হওয়ার কারণটা কি। কোনো ক্ষেত্রে আবার নেতৃত্বের প্রশ্নে গোত্রপতির চাচাতো ভাইদের সাথে রসারসি শুরু হয়ে যেত। এ কারণে গোত্রপতিকে কতগুলো বিধিবিধান মেনে চলতে হতো, সেগুলো নিম্নরূপ। স্বগোত্রীয় লোকদের সাথে কথাবার্তা এবং আলোচনার ক্ষেত্রে গোত্রপতিকে সংযমের পরিচয় দিতে হবে এবং উদার মনোভাব প্রদর্শন করতে হবে। রাষ্ট্রীয় অর্থ সম্পদ ব্যয় করার ব্যাপারে তাকে মিতব্যয়ী হতে হবে। কোনো ক্রমেই সে প্রয়োজনের অতিরিক্ত অর্থ ব্যয় করতে পারবে না। মেহমানদারি করার ব্যাপারে তাকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কাজকর্মের ক্ষেত্রে তাকে অবশ্যই দক্ষতা ও ধৈর্যশীলতার পরিচয় দিতে হবে। গোত্রীয় বীরত্বের অহংকার হিসেবে তাকে বীরত্বের বাস্তব নমুনা প্রদর্শন করতে হবে। যে কাজ করলে লজ্জিত হতে হয় সে জাতীয় কাজকর্ম থেকে তাকে পুরোপুরি বিরত থাকতে হবে। সাধারণ লোকদের দৃষ্টিতে এককালীন কল্যাণমুখী সমাজ, বিশেষভাবে কবিগণের দৃষ্টিতে একটি সুন্দর ও চিন্তাকর্ষক ও অগ্রসরমান সমাজ জীবনের জন্য আমরণ কাজ করে যেতে হবে। সে সুযোগে কবিগণকে সমাজের জ্ঞানী গুণী ও পথ প্রদর্শক মনে করা হতো। এভাবে গোত্রপতিকে তার প্রতিদ্বন্দ্বীদের তুলনায় উচ্চাসন বা উচ্চ মর্যাদা লাভের জন্য বিধিবদ্ধ আচরণ বিধির অনুসরণে তা অত্যন্ত নিষ্ঠার সাথে ন্যায়ভিত্তিক জীবনযাপন করতে হতো। এই ছিল আজকের পর্বে। আসলে অনেক সুন্দর একটি পর্ব ছিল, আর আলোচনাটা অনেক সুন্দর ছিল। গোত্রপতিদের নিয়ম নীতি আসলে সুন্দর করে পড়ে শোনানো হচ্ছে। আপনারা যারা দেখেন সুন্দরভাবে বুঝবেন, না বুঝলে কমেন্ট করবেন, দ্বিতীয়বারে আবারও সেখান থেকে পড়িয়ে দেওয়া হবে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। নতুন ভিডিও আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।